Hello, can you hear me? Yes, yes. So, আমি আসলে সবাই যেহেতু বাংলাদেশের এখানে সবাই বেশিরভাগ, আমি কি বাংলায় প্রেজেন্টেশন দিতে পারি? যদিও আমার প্রেজেন্টেশন ইংলিশে আছে। আচ্ছা, আর আপনি হ্যাঁ চাইলে দিতে পারেন, যেহেতু সবাই বাংলা বুঝে, কারণ সবাই বাঙালি বা বাংলাদেশি। সবাইকে শুভেচ্ছা। আমি সামিউল হাসান সজীব। আমি কাজ করতেছি ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্টে অ্যাজ এ প্রজেক্ট অফিসার হিসেবে। আমার প্রেজেন্টেশনের টপিকসটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা জানি যে টোবাকো হচ্ছে টোবাকো প্রোডাক্ট যেটা, সেটা মূলত হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমরা জানি যে টোবাকো প্রোডাক্টের গায়ের মধ্যে কিন্তু সেটা লেখা থাকে, পৃথিবীর একমাত্র প্রোডাক্ট যার গায়ের মধ্যে সেটা যে ক্ষতিকর সেই জিনিসটা লেখা থাকে। বলা হয়ে থাকে যে টোবাকো কারণে আমাদের এমন কোনো অর্গান নাই যে অর্গানটা ক্ষতিগ্রস্ত হচ্ছে না। প্রতি বছর হচ্ছে 1,61,000 মানুষ হচ্ছে মারা যায়, এটা টোবাকো অ্যাটলাস 2018 যে তথ্য, সেই তথ্য অনুযায়ী। এবং অর্থনৈতিক যে ক্ষতি সেটা যদি দেখি, যে টোবাকোর কাছ থেকে আমরা 2013-14 অর্থ বছরে আমরা হচ্ছে রেভিনিউ পেয়েছি 12,267 কোটি টাকার মতো, যেটা হচ্ছে সিগারেট থেকে আর বিড়ি থেকে যেটা 277 কোটি টাকার মতো। কিন্তু অন্যদিকে আমি যদি দেখি আমাদের হেলথ হ্যাজার্ডের পরিমাণ প্রায় 2600 কোটি টাকা প্রতি বছর। এটা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের একটা ডাটা। সো সময় বলে থাকি যে তামাকের অর্থনীতি, তামাক কিন্তু অনেক আমাদেরকে রাজস্ব দেয়, কিন্তু তামাকের কারণে যে বিপুল পরিমাণ আমাদের একটা ব্যয় হয়ে যাচ্ছে সেইটা কিন্তু আমরা কখনোই ধরি না, বা সেই জিনিসটা আমরা আনি না। কিন্তু আমার আজকের যে মূল বিষয় সেটা আসলে এই জিনিসটা না। আমার মূল বিষয়টা হচ্ছে তামাকের কারণে যে আমার এনভায়রনমেন্টের ক্ষতি হচ্ছে, সেই বিষয়টা তামাক কোম্পানি কৌশলে এই জিনিসটা এড়িয়ে যায় এবং সেটা সামনে আসতে দেয় না। আমরা মিডিয়াতেও এই জিনিসটা পাই না, এবং আমাদের তথ্যেও আমাকে অনেক কষ্ট করতে হয়েছে এই তথ্যগুলো আনার জন্য, কারণ এই তথ্যগুলো অ্যাভেলেবেল না। মূলত 4টা স্টেজে হচ্ছে তামাক কোম্পানির কারণে হচ্ছে আমাদের পরিবেশের ক্ষতি হয়ে থাকে। একটা হচ্ছে টোবাকো যখন আমি হচ্ছে উৎপাদন করি, এগ্রিকালচার, তারপর সেটা যখন প্রক্রিয়াজাত করা হয় সেই জায়গাটাতে, আবার যখন আমি হচ্ছে ইন্ডাস্ট্রি যখন সেটা ম্যানুফ্যাকচার করে এবং সেটা ডিস্ট্রিবিউশন করে, সেই লেভেলে হচ্ছে একটা পলিউশন হয়। আরেকটা পলিউশন হয় যেটা যখন হচ্ছে কনজিউমার সেটা যখন স্মোক করে তখন একটা হয়। আরেকটা হচ্ছে এই কনজিউম করার পরেও একটা এটা পোস্ট কনজাম্পশন ওয়েস্ট, যেটা সেখান থেকে হচ্ছে আমাদের এই আহ, এই এনভায়রনমেন্টের জন্য একটা ক্ষতি হয়ে থাকে। তো আমি এখন যেটা হচ্ছে তামাকের কারণে প্রায় 2,000 হেক্টর 2,00,000 হেক্টর যেটা আমার বনভূমি সেটা নষ্ট হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বান্দরবানের একটা পাহাড় কেটে তারা হচ্ছে এখানে তারা টোবাকো কাল্টিভেশন করতেছে। তামাক উৎপাদনের জন্য প্রচুর পরিমাণ কীটনাশক দিতে হয়, এবং বৃষ্টির বা যখনই হচ্ছে তামাকের এই জমিতে পানি দেওয়া হয়, পুরো হচ্ছে বীজটা হচ্ছে আমার এই নদীতে চলে যায়, এবং নদীও কিন্তু এখানে বিষাক্ত হচ্ছে। আর তামাক যখন হচ্ছে কাটা হয়, কাটার পরে এটা প্রক্রিয়াজাত করার জন্য এটা একটা ইউনিক একটা প্রসেস আছে। সেই প্রসেসের জন্য এটাকে হচ্ছে একটা ঘরের মধ্যে রেখে এইখানে হচ্ছে চুল্লির মধ্যে দিয়ে তারপর হচ্ছে আমার বনভূমির যে কাঠ, সেই কাঠ পুড়িয়ে হচ্ছে আমার এইখানে এটাকে প্রক্রিয়াজাত করা হয়। তো আমার গ্লোবাল ওয়ার্মিং এর প্রায় হচ্ছে 20% হচ্ছে গ্রিন হাউস গ্যাস ইমিশন হয় এই জায়গা, এই সেক্টর থেকে। আমি এখানে বাংলাদেশের একটা তথ্য দিতে চাই। এখানে প্রায় 2,000 হেক্টরের মতো ল্যান্ড বাংলাদেশে টোবাকো কোম্পানি ইউজ করে থাকে। তার মধ্যে হচ্ছে প্রায় 1,400 হেক্টর আমাদের হচ্ছে বান্দরবান এরিয়াতে। আমি যখন আমার প্রোডাক্টটা যখন হচ্ছে ম্যানুফ্যাকচার করা হয়, এই ম্যানুফ্যাকচারের সময় 2 মিলিয়ন টন হচ্ছে সলিড ওয়েস্ট, যেটা সেটা হচ্ছে সরাসরি আমার পরিবেশে চলে আসতেছে। শুধু তাই না, এটা যখন হচ্ছে এর প্যাকেজিং যখন করা হয়, এর প্যাকেটগুলো প্যাকেজিং করার জন্য, সরি আমি কি কন্টিনিউ করব? Yes, you can continue. ওকে, তারিক, কেউ যদি আনমিউট থাকে একটু মিউট করে রাখতে পারো। আমি দেখছি। 2 লাখ টনের মতো কেমিক্যাল ওয়েস্ট যেটা হচ্ছে সরাসরি আমার পরিবেশে আসতেছে এই তামাক কোম্পানি থেকে।
টোবাকো ট্রান্সপোর্টেশনের এই এই যে তথ্যটা, এটা খুব বেশি অ্যাভেলেবেল না। আমি শুধু জাপান টোবাকো এবং হচ্ছে ফিলিপ মরিস তাদের এই দুইটা তথ্য পেয়েছি। 8,82,000 টনের মতো কার্বন তারা শুধুমাত্র এই টোবাকো পণ্য ট্রান্সপোর্ট করার জন্য তাদের এই ইমিশনটা হয়ে থাকে। ফিলিপস মরিসের 1,15,000 সামথিং, এটা শুধুমাত্র হচ্ছে আপনার ল্যান্ড ট্রান্সপোর্ট এবং হচ্ছে শিপ, এটা এয়ার ট্রান্সপোর্টটা এর বাইরে আছে। এখান থেকে তারা এই ইমোশনটা করে থাকে। এখন প্রোডাক্ট কনজিউম যখন করতেছে, টোবাকো যখন হচ্ছে এই তামাক পণ্য যখন হচ্ছে কনজিউম করতেছে, তখন কিন্তু 26 লাখ টনের মতো কার্বন এটা পরিবেশে আসতেছে। ডাব্লিউএইচও খুব রিসেন্টলি একটা গবেষণায় এই তথ্যটা পাওয়া গেছে, এবং হচ্ছে 52 লাখ টনের মতো হচ্ছে মিথেন পরিবেশে আসতেছে শুধুমাত্র এই তামাক কনজিউম করার কারণে। শুধু তামাক, আমি সিগারেট কনজিউম করলাম তাই না, কনজিউম করার পরে যে অংশটা আমি ফেলে দিচ্ছি, এই অংশটা কিন্তু সরাসরি হচ্ছে আমার ল্যান্ডে যাচ্ছে, ল্যান্ড থেকে হচ্ছে বৃষ্টির ফলে এটা আমার নদীতে যাচ্ছে, এবং এর সর্বশেষ ডেস্টিনেশন হচ্ছে আমার সাগর। এখানে একটা ডাটা আমি দেখানোর চেষ্টা করছি, এটা ন্যাশনাল জিওগ্রাফির একটা ডাটা। 6.5 ট্রিলিয়ন সিগারেট প্রতি বছর হচ্ছে উৎপাদন করে, এবং পুরোটারই অনেকটাই অংশ যেটা সরাসরি হচ্ছে আমার সাগরে চলে যায়। এখানে 2 মিলিয়ন টন পেপার, ইঙ্ক এবং সেলুলার পেপার, ফয়েল এবং গ্লু, যেগুলো হচ্ছে প্যাকেজিং এর জন্য দরকার হয়, সেই পুরোটাই কিন্তু আমার পরিবেশে আসতেছে, এবং এটা পরিবেশের দূষণের জন্য ভূমিকা রাখতেছে। সর্বশেষ আমি একটু বলতে চাই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন একটা মিসাইল সিস্টেম। আমি বলবো যে টোবাকো কোম্পানি তাদের এই টোবাকো পণ্যের মাধ্যমে হচ্ছে একটা মিসাইল তৈরি করছে, যার মাধ্যমে হচ্ছে আমার পরিবেশ, আমার সমাজ, আমার সামাজিক যে অবক্ষয়ের জন্য অন্যতম একটা কারণ হচ্ছে এই টোবাকো। যেটা ডাব্লিউএইচওর সর্বশেষ রিপোর্ট হচ্ছে স্মোকিং এর কারণে 7 মিলিয়ন মানুষ প্রতি বছর মারা যায়, যেটা কোনো যুদ্ধেও হয়তো এত মানুষ মারা যায় না। এই যে ইমোশনের কথাগুলো বললাম, কার্বন ডাইঅক্সাইড তারা পরিবেশে নিয়ে আসতেছে, এর আলটিমেট যে রেজাল্ট সেটা হচ্ছে আমার পরিবেশকে উত্তপ্ত করতেছে, এবং তার ফলে হচ্ছে কি হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এবং আমার পরিবেশ বিপর্যয় ঘটতেছে। আজকে যখন হচ্ছে আমার শীত আসার কথা, তখন শীত আসতেছে না, আসতেছে দেরিতে। বন্যা যখন চলে যাওয়ার কথা, বন্যা যাচ্ছে না, বন্যা থাকতেছে, যে কারণে সবজির দাম বেড়ে যাচ্ছে, এবং আমার লাইফ সাইকেলটাই হচ্ছে পুরোটাই চেঞ্জ করে ফেলতেছে। এটা অন্যতম একটা কারণ হচ্ছে টোবাকো কোম্পানি, এবং এরা কৌশলে হচ্ছে এই তথ্যগুলো গোপন করে থাকে। তো আমি একটা সংগঠনের সাথে সম্পৃক্ত, তো তারা এই পর্যন্ত কি করছে এই টোবাকো বন্ধ করার জন্য। আমরা রিসার্চ করেছি, আমরা অ্যাডভোকেসি করতেছি গভর্নমেন্টের কাছে, আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতেছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা রিসার্চ পেপার, তামাক এবং দরিদ্রতা, এটা 2003-4 সালের একটা গবেষণা, এবং ডাব্লিউএইচও ওই বছরের ওয়ার্ল্ড নো টোবাকো ডে থিম কিন্তু তারা নির্ধারণ করে, এই 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 থিমটাকেই নির্ধারণ করে। আমাদের অনেক দিনের চাওয়া ছিল যে একটা সেল হবে, যেটা হচ্ছে গভর্নমেন্টের একটা প্রতিষ্ঠান হবে, তারা হচ্ছে তামাকের বিরুদ্ধে কাজ করে যাবে। আমরা সেই সেলটা এখন পেয়েছি, ন্যাশনাল টোবাকো কন্ট্রোল সেল, তারা এখন কাজ করতেছে। আমরা বিভিন্ন পরিবহন, বিভিন্ন এলাকা ধূমপান মুক্ত করার জন্য কাজ করতেছি। এখানে আমরা গাড়িকে ধূমপান মুক্ত করার জন্য কাজ করতেছি। আমরা বিভিন্ন সময় হচ্ছে অ্যাডভোকেসি মিটিং করে থাকি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন এমপি আছে, ইনি আসাদ স্যার, উনি বর্তমানে প্ল্যানিং কমিশনের সচিব, সিনিয়র সচিব। তো আমরা বিভিন্ন সময় অ্যাডভোকেসি করে থাকি। আমরা কিন্তু হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক বিভিন্ন অ্যালায়েন্সের সাথে আমরা একই সাথে হচ্ছে তাদের সাথে কাজ করে এই বিষয়টা শুধুমাত্র বাংলাদেশে না, সারা বিশ্বেই যেন এই জিনিসটা তাদের অবস্থান কি এবং আমাদের অবস্থান কি সেটা জানার জন্য, বোঝার জন্য আমরা তাদের সাথে ফ্রেমওয়ার্ক কনভেনশন অ্যালায়েন্স, এনসিডি অ্যালায়েন্সের সাথে সম্পৃক্ত। ন্যাশনাল লেভেলে আমাদের অনেক বড় একটা সংগঠন আছে, বাংলাদেশ এন্টি-টোবাকো অ্যালায়েন্স। আপনাকে একটু রিমাইন্ডার দিই, আপনি আর 2 মিনিট পাচ্ছেন অ্যারাউন্ড। হ্যাঁ, আমার আর 1 মিনিট লাগবে। ওকে, থ্যাংক ইউ। তো আমাদের আমরা বাটার মেম্বার, এবং প্রায় 700-র উপরে মেম্বার আছে সারা বাংলাদেশে। বাপার মেম্বার আমরা, পবার মেম্বার, বাংলাদেশ যারা নারীদের টোবাকো কমানোর জন্য কাজ করে, তামাক বিরোধী নারী জোট, তাদেরও মেম্বার আমরা। সো আমার রিকমেন্ডেশন হচ্ছে আমাদের একটা ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোবাকো কন্ট্রোল, এফসিটিসি আছে, যেটা হচ্ছে ডাব্লিউএইচওর একটা বাংলাদেশ সেটাকে রেটিফাই করছে, এবং বাংলাদেশ তার মেম্বার। তো বাংলাদেশের
শুধু বাংলাদেশ না, 160টির উপর দেশ এইটার সিগনেচারি মেম্বার। তো তাদের সবারই উদ্দেশ্য হচ্ছে তামাকটাকে এই এই জিনিসটাকে কমিয়ে নিয়ে আসা। এমপাওয়ার পলিসি যেটা বাস্তবায়ন করা দরকার, ল অ্যান্ড পলিসি যেটা বাংলাদেশে আছে, বাংলাদেশ তামাক নিয়ন্ত্রণ আইন আছে, সেই আইনের বাস্তবায়ন দরকার। এবং আমাদের টুবাকো কালটিভেশনের যে পলিসি হচ্ছে, সেই পলিসিরও ইমপ্লিমেন্টেশন দরকার। সর্বশেষ যেটা আমার বলা সেটা হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট। আপনারা জেনে থাকবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে বাংলাদেশ থেকে 2040 সালের মধ্যে তামাকটাকে তিনি নির্মূল করতে চান। তো আমাদের সেই পলিটিক্যাল কমিটমেন্টের জায়গা থেকে আমাদের সবার কাজ করা উচিত এবং একই সাথে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের এই কাজটা করা উচিত। এটাই ছিল আমার মূলত প্রেজেন্টেশন। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ শামিমুল হাসান। সামিউল হাসান, আপনার সুন্দর এবং খুব ইনফরমেটিভ প্রেজেন্টেশনের জন্য। আসলে বিষয়টা খুবই সেন্সিটিভ, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট দুটো ক্ষেত্রেই, এবং আপনি খুব সুন্দর করেই ডেটাগুলোকে, যদিও সেকেন্ডারি ডেটা এবং খুব সেন্সিটিভ ডেটা আপনি আমাদের সামনে প্রেজেন্ট করেছেন। তবে আমার পার্সোনালি ওপিনিয়ন যেটা, সেটা হচ্ছে এই বিষয়গুলোর সাথে এগুলো অবশ্যই ল, পলিটিক্যাল কমিটমেন্ট, অ্যান্ড দেন এম্পাওয়ারিং পিপল, সমস্ত কিছুর সাথে যদি আমরা সাধারণ জনগণকে আরেকটু উদ্বুদ্ধ করতে পারি, দ্যাট মিনস অ্যাওয়ারনেসটাকে রেজ করতে পারি, সেটাও আমাদের জন্য আরেকটা প্লাস পয়েন্ট হবে। তো সেক্ষেত্রে আপনারা যদি আপনাদের এন্ড থেকে কাজ করে যান আরো, সেটা পুরো বাংলাদেশেও পুরো ওয়ার্ল্ডের জন্য সেটা হতে বা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তামাককে সম্পূর্ণভাবে, তামাকের ব্যবহারটাকে বন্ধ করতে। তো আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখন যারা অডিয়েন্স আছে তাদের কাছে ছেড়ে দিব, যাদের কোনো কোশ্চেন অথবা কোনো কোয়েরিজ অথবা কোনো কমেন্ট থাকে, যদি আপনার থাকে এখন করতে পারেন। জাস্ট আপনি আনমিউট করেন এন্ড দেন কোশ্চেন করতে পারেন। কেউ আসেন এরকম? আপনাদের মধ্যে কারো কোশ্চেন থাকলে আপনারা আনমিউট করে কোশ্চেনটি করবেন, আর অথবা যদি আনমিউট করতে অসুবিধা হয় তাহলে প্লিজ রেইজ ইওর হ্যান্ড। আমার মনে হয় কেউ নেই কোশ্চেন এখন আপাতত করার। আপনি যদি চান কেউ পরে কোশ্চেন করতে পারবেন, হয়তো সামিউল হাসান সাহেব অ্যাভেলেবেল থাকবেন। তো আমরা সামিউল হাসান সাহেবকে বলবো যে আপনি যদি কাইন্ডলি আপনার স্লাইড শেয়ারটাকে অফ করে দেন, দেন আমরা নেক্সট প্রেজেন্টার যেতে পারি। থ্যাংক ইউ। আমাদের নেক্সট প্রেজেন্টার, আই থিঙ্ক রূপম, ইজ ইট তারিক? তারিক, আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, জি, সালমা জাহান। জি স্যার। আচ্ছা, আপনার টাইটেলটা কোনটা? আপনি কি অন বিহাফ অফ রূপম? জি স্যার। স্যার আমি একই টাইটেল স্যার, আমার পক্ষে প্রীতি, সালমা জাহান প্রীতি প্রেজেন্ট করবে স্যার। ওকে, ফাইন, ওকে। আচ্ছা, তাহলে আমরা আমাদের নেক্সট যে টাইটেল সেটা হচ্ছে আইডেন্টিফাইং দ্য ইম্প্যাক্টস অফ ক্লাইমেট চেঞ্জ অন এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি অ্যান্ড ফিউচার ফুড সিকিউরিটি ইন কাটাখালী উপজেলা এট রাজশাহী ডিস্ট্রিক্ট, এবং এটা প্রেজেন্ট করছেন সালমা জাহান। আপনি আপনার প্রেজেন্টেশন শুরু করতে পারেন। আপনি আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। থ্যাংক ইউ। Assalamualaikum and National Conference on Bangladesh Environment. A study named Identify the Impacts of Climate Change on Agricultural Productivity and Future Food Security in Katakhali Upazila at Rajshahi District, which is completed by the authors named Rupom, me Salma Jahan PP. We are undergraduate student of Rajshahi University and Engineering and Technology, and the remaining on Masroor Ahmed Mahin from Chittagong University of Engineering and Technology. Among them, Ms. Salma Jahan Priti is now presenting in this session.
Firstly, Bangladesh is predominantly an agricultural country, and agriculture is the primary sector that depends on climate change for the reason of optimal planting and harvesting time, which is directly influenced by the weather conditions and prevailing in each area. Every year, Bangladesh faces significant challenges in adjusting to impacts of climate change, and their climate change disparately influences on livelihoods, food and water security, habitats, and infrastructure. Rajshahi district is one of the most agrarian regions in Bangladesh, especially for mango and paddy production. As an agrarian region, no studies have been carried out in Rajshahi district. So, Katakhali Upazila of Rajshahi district is selected according to this criteria to fulfill the study. Now, the objectives. The objectives of this study is to identify the loss of agricultural land and the agricultural productivity, and to identify the impact of the agricultural productivity on food security influenced by the climate change. Now, what is the importance of this research? This study focuses on climate change and challenges of agricultural production that will ensure future food security. It could be a significant contribution to the creation of rules, regulations, and strategies that can support to reduce land surface temperature, and there is a vast scope to ensure the ecological balance. Now, study area. From this figure, it is shown Rajshahi district is shown as red marked in the map of Bangladesh, and the blue marked area is shown as Katakhali Upazila. Katakhali Upazila is located in Rajshahi district, and which covered an area of 9.03 square kilometer, and the total population is 28,613. It is located in the Podda River bank and outside the Rajshahi City Corporation boundary. Now, what we have done? Firstly, topic selection, objective formulation, literature review, selection of study area, data collection. Here, data collection process is like Landsat image and participatory rural appraisal. And then data analysis. The analysis find out the loss of agricultural productivity and future food security. And then land use, land cover, and land surface temperature scenario, and also change of agricultural land. Then discussion, and finally conclusion and recommendation. Now, land cover change. In this figure, land cover change mapping is shown for 1999, 2009, and 2019. The changes of land cover change is observed for the past 20 years from 1999 to 2019. Two patterns of the changes in land cover is visible. First one is the urban area and the bare land is steadily increased, and second one is the agricultural land and the water land is decreased. In the table, it is shown that agricultural land is decreased by 11%, water body is decreased 2.5%, and urban area and thus urban area is increased 10.74%, and the bare land is increased 2.76%. The main reason behind the land cover change is the rapid population growth, desire to change the pattern of occupation, and the demand of large population for residential, commercial, and institutional purpose. Now, conversion of agricultural land to urban area. From this figure, it is conversion of agricultural land to urban area is shown. First one is 1999 to 2009, and the second one is 2009 to 2019. In this figure, it is shown from 1999 to 2009, a total of 15.67% of agricultural land was changed to urban areas. And from 2009 to 2019, it's likely 19.98% of agricultural land was changed to urban areas. And the reason behind this is rapid population growth has a development tendency of shifting occupation. Now, estimation of land surface temperature. The pattern of land surface temperature distribution for the past 20 years were investigated from Landsat thermal band. And here, mainly 19.19 degrees centigrade in 2019 is compared to 1999. In this figure, it is shown that. And here the variation of land surface temperature distribution for 1999, 2009, and 2019 is presented in this figure, where the series of colors from green to red
is expressed low to high surface temperature respectively. Now, the relation between climate change and agricultural productivity. Here, this relationship is collected from participatory rural appraisal, and the tool cause-effect diagram is used to identify the loss of agricultural productivity. Here, focus group discussion, likely a group of people like 10 to 12 people were assembled to hold a meeting. And in this case, mainly the reason behind the loss of agricultural productivity is climate change, droughts, high temperature, inadequate management practices, and the impact of the loss of agricultural productivity was food insecurity, rise in food price, reducing food production, poverty, less access to food. Now, the loss of agricultural productivity. Here it is shown the agricultural crop production has declined by approximately 15% to 17% from 2009 to 2019. And finally, it is also noticed that about 70% farmers were getting profit after selling their goods, and only 20% of farmers hardly get profit. Now, future food security. Food security occurred by the loss of agricultural land and climate change. It causes many problems like reduction of food availability, decrease the stability of food supply, reduction of access to food in individuals and societies, and also reduction of proper food utilization. Now, conclusion and recommendation. And in Katakhali Upazila, agricultural land was decreased by unplanned growth of urban area, which increased the surface temperature for the long duration of summer season, reduced annual rainfall, less availability of ground and surface water, and that's why approximately 15% to 17% of agricultural production was reduced compared to the past 10 years. So some of the recommendations are likely authorities need to develop proper management and planned urbanization to maintain the balance of agricultural land. The authorities have to take appropriate steps to increase the food production of this area. Initiative national food conservation programs to address food crisis in adverse time is needed. The authorities have to arrange microcredit for the farmers and reduce the interest rates so that they can be motivated. All this from my side, and thank you and thanks to all. Thank you, Ms. Salma Apnar, for your nice presentation. It was very informative, but I have some minor comments on this, and then I will just open the floor for the listener and audience. So the first thing is you have identified the changes in land areas or agricultural land areas, right? And then you have identified the land surface temperature, LST. So LST from my side was a fantastic job you have done if we consider your title. But the problem is what this is my opinion, that you have identified the reduction of agricultural land and you have identified the LST. But do you think that and finally you have mentioned that agricultural productivity is reduced? That is true. Agricultural productivity is reduced. This is because of the reduction of the agricultural land. And then my question is, if you take the reduction of agricultural land is the main cause of agricultural productivity, then you cannot identify the impact of climate change. But if you forget about the reduction of agricultural land, if you just take only the land surface temperature as a cause of productivity, then your area will be fixed. In a fixed area, you can measure, say like a time series analysis. For example, for the last 30 years, how this land surface temperature is changing and how the agricultural productivity from that particular land surface is coming to you. Then you can identify, is there any relationship between LST and the agricultural productivity. So reduction of agricultural land is a direct cause of direct impact. There is a direct impact on agricultural productivity. You cannot say like this way that this is the impact of climate change. But your fantastic job was LST. So now I think you can improve your work. This is my comment. You can go through the literature as well. You can identify a specific area
and then you can just take the time series data for LSD, and then you can also identify the agricultural productivity on the same area. Then you can correlate whether there is any impact of climate change on that particular land or not. And in this regard, you need to identify a bit big area for this kind of analysis. This was in Upazila, I think. So that was my comment. I improve your work like this way. So now I'm opening the floor for everyone. If you have any question, comments, and other things, or any suggestion to Salma, then you can make your comment here. Anybody else? If you have any questions, then just raise your hand. Otherwise, we'll just go to the next presenter. Tariq will be the next and is present as well. Can you check? I think Sutradhar Haque, is anybody here on behalf of him? Sutradhar Haque. Then the next presenter is MD Nazmul Haque. Is Nazmul Haque present here or anybody else on behalf of him? No. No. Then I think Chaudhuri Raisa Imran. Chaudhuri Raisa Imran, are you present here? অনারেবল চেয়ার, আমার মনে হচ্ছে আমরা কোনো রেসপন্স পাচ্ছি না, ওনারা সম্ভবত কেউ নেই। সুলতানা দিলরুবা উনি কি আছেন? ওনার সেকেন্ড পেপার যেটা ছিল সেটা তো প্রেজেন্ট হয়নি, মেবি নট। হ্যাঁ, সুলতানা দিলরুবা। সুলতানা দিলরুবা আছেন? না, আমার মনে হয় স্যার আমরা এটা ওপেন করে দিতে পারি ডিসকাশনের জন্য, যদি কেউ তাদের কোনো মতামত দিতে চাইবে। হ্যাঁ, শিওর, আমরা ফ্লোর সবার জন্য ওপেন রাখছি এখন। যে কোনো টপিক বা যে কোনো টপিকের উপর, এখানে আমাদের 6টা টপিক ছিল, আপনারা ডিসকাশন শুরু করতে পারেন যদি চান। তো কোনো কমেন্টস বা কোনো রকমের যদি আলোচনা করতে চান, আমাদের হাতে পর্যাপ্ত সময় আছে এখন, এন্ড দেন আমরা এটাকে ক্লোজ করব এই সেশন। কেউ কি আছেন? আসসালামু আলাইকুম স্যার, আমি রুবাচ্ছারিয়া রূপম বলছিলাম স্যার। শিওর শিওর স্যার একটা কোশ্চেন ছিল স্যার। আমার রূপম আমি শুনতে পাইনি আসলে, সরি। রূপম আপনি একটু আবার বলবেন কি? একটু আবার বলবেন স্যার? অবশ্যই স্যার। স্যার আমি এই যে আমরা যে পেপারগুলো সাবমিট করছি স্যার, এই পেপারগুলো সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। এই যে পেপারগুলো সাবমিট করেছে, এগুলাকে পরবর্তীতে কবে কারেকশন বা কোনো অনলাইন পাবলিকেশন হবে কিনা, মানে আই মিন এগুলোর ফিউচার আপডেট সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম স্যার, পরবর্তী স্টেপগুলো সম্পর্কে আর কি স্যার এই কনফারেন্সে। আচ্ছা, আপনি কি ফুল পেপার অলরেডি সাবমিট করেছেন? জি স্যার, ফুল পেপার সাবমিট করা হয়েছে স্যার। আচ্ছা, তো আমরা আমাদের ফুল পেপার যেগুলো আমাদের এখানে সাবমিশন হয়েছে, এটা একটা রিকোয়ারমেন্ট ছিল, আমরা সেই ফুল পেপারগুলোকে দেখব। অ্যাবস্ট্রাক্ট ভলিউমটা অলরেডি আপনারা হয়তো পেয়ে যাবেন বা পেয়ে গিয়েছেন অলরেডি সফট কপি হিসেবে, কিন্তু আমাদের বাবা ব্যানের যে পলিসি, সেটা হচ্ছে ফুল পেপারগুলো নিয়ে একটা কনফারেন্স প্রসিডিংস বের করা প্রথমত, এন্ড দেন তারপরে তাদের এটা করা হয়, এবং আশা করি সেটা আপনারা ফুল পেপার দিয়ে থাকলে আপনার পেপারের মেরিট অনুসারে আশা করি সেটা নরমালি চলে আসবে। হ্যাঁ, এবং সেটার মধ্যে কোনো কারেকশন বা কোনো কিছু থাকলে সেটা আপনাদেরকে জানানো হবে। আর সেটা এডিটোরিয়াল একটা বোর্ড থাকে, তারা মাইনর এডিটিংটা করে সেটাকে একটা প্রসিডিংস আকারে পাবলিশ করে। এটা কিন্তু পিয়ার রিভিউ হয় না, এটা একটা দিক। তারপরে যেটা এটা হয় নরমালি, এরপরে যেটা এটা একটা ভিশন থাকে, এটা আমি এখন আপনাকে বলতে পারছি না, এটা কনফার্মেশনটা দিতে পারবো না। সেটা হচ্ছে কোনো একটা রিকগনাইজড জার্নালের সাথে যদি আমাদের নেগোসিয়েশন হয়, এন্ড দেন কোনো একটা জার্নাল ভলিউম এই কনফারেন্সের যে পেপারগুলো সেখান থেকে নিয়ে করা হয়, এবং সেখানে খুব একটু কম্পিটিটিভ হয়, পেপারগুলো খুব ভালো কোয়ালিটির হতে হয়। ডেফিনেটলি আপনাদেরটাও ভালো হবে বা আছে এখনো।
তো সেই হিসেবে সেটা ফাইনালি প্রেজেন্ট মানে অ্যাজ এ একটা কি বলে স্প্রিঙ্গার হতে পারে অথবা এলসিবিআর এর কোনো একটা ইস্যু হতে পারে, স্পেশাল ইস্যু হিসেবে পাবলিশ হতে পারে। সেটার ব্যাপারে হয়তোবা আমরা পরে চিন্তা করতে পারি। এই হচ্ছে আমার কাছে ইনফরমেশন। আর যদি কেউ অ্যাড করতে চান কোনো বিষয়ে, যদি কোনো ইনফরমেশন থাকে। আমি একটু বলতে চাচ্ছিলাম, যদি অনুমতি থাকে। হ্যাঁ, অবশ্যই। জি, থ্যাংক ইউ। প্রথমত আয়োজকদের অনেক ধন্যবাদ, বাপা এবং বেন এবং সাথে যারা আরো সংযুক্ত আছেন এই কনফারেন্সটা আয়োজনের নেপথ্যে। তো সময় উপযোগী একটা বিষয়ে এই কনফারেন্সটা অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা জানি যে আসলে বাংলাদেশে পরিবেশ আন্দোলনের যে সূত্রপাত যে কয়েকটা সংগঠনের মাধ্যমে বা কিছু ব্যক্তির মাধ্যমে, বাপা তার মধ্যে অন্যতম। এবং এখন পর্যন্ত বাপার যে কার্যক্রম আমরা দেখি, সেক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশে দীর্ঘদিনের যে একটা সামাজিক আন্দোলন পরিবেশ সুরক্ষায় এবং তাদের যে কার্যক্রম বিগত দিন থেকে ধারাবাহিকভাবে তারা করে আসছে, এটা তারই একটা অংশ। এবং আজকের এই সেশনটা স্পেশালি আমি দুজন প্রেজেন্টারকেই ধন্যবাদ দিতে চাই। আমি জানি হয়তো বা আপনাদের আরো শিডিউলে প্রেজেন্টেশন বা প্রেজেন্টার ছিল, তারা হয়তো বা কোনো কারণে আজকে উপস্থিত হতে পারেননি। তবে টোবাকো এবং এর প্রেক্ষিতে যে পরিবেশের ক্ষতি জনাব সামিউল হাসান তুলে ধরেছেন, অত্যন্ত চমৎকার একটা প্রেজেন্টেশন। পাশাপাশি আরেকজন এখানে ছিলেন, খুব সম্ভবত সালমা জাহান প্রীতি, তার যে প্রেজেন্টেশন সেটাও খুবই চমৎকার ছিল। তো আমি সামিউল হাসান সাহেবকে একটু বলতে চাই যে আসলে উনি চমৎকারভাবে দেখিয়েছেন যে আসলে টোবাকো কিভাবে আমাদের পরিবেশ, জনস্বাস্থ্য এবং সামগ্রিকভাবে যে আমাদের উন্নয়ন সেটাকে বাধাগ্রস্ত করছে। তো আমরা ওনার কাছে স্পেশালি একটু জানতে চাচ্ছি যে এই যে টোবাকোটা পরিবেশ, জনস্বাস্থ্য যাই বলি না কেন, যে আমাদের এখন সময়ের সবচেয়ে বড় সংকট সেটা হলো জলবায়ুর নেতিবাচক পরিবর্তন। তো এগুলো রোধে যে কয়েকটা ফ্যাক্টর উনি দেখালেন, তার মধ্যে টোবাকো একটা, টোবাকো কাল্টিভেশন, টোবাকো প্রসেসিং, টোবাকো কনজিউম, সব ক্ষেত্রেই কোনো না কোনো ভাবে এই মানে একটা ব্যাড ইফেক্ট ফেলছে। তো আমরা কেন তারপরেও এই বাংলাদেশের মতো কান্ট্রিতে টোবাকো প্রোডাকশন সেইভাবে নিয়ন্ত্রণ করতে পারছি না? এটা দুর্বলতাগুলো কোথায়? মানে আমাদের উনি দেখিয়েছেন রেকমেন্ডেশনে যে আমাদের পলিটিক্যাল কমিটমেন্টও কিন্তু আছে। ওনার স্লাইডেই দেখলাম যে মাননীয় প্রাইম মিনিস্টার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2040 সালের মধ্যেই তামাক মুক্ত বাংলাদেশ করতে চায়। তো সেই ক্ষেত্রে বাধাটা কোথায়? মানে আমি মনে করছি যে ওনার এটা আরেকটু ক্লিয়ার হলে ভালো হতো। আপনি কি একটু বলবেন যে সামিউল হাসান? ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্নের জন্য। আমি আপনাকে একটা উদাহরণ দিতে চাই, সেটা হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকোর একটা প্রজেক্ট আছে, প্রকল্প আছে, সেটা হচ্ছে বনায়ন। তারা প্রচুর বিজ্ঞাপন দিচ্ছে যে তারা বনায়নের মাধ্যমে হচ্ছে প্রচুর বাংলাদেশকে সবুজ করে ফেলতেছে। রিসেন্টলি আমি রোহিঙ্গা প্রজেক্টেও দেখছি, তারা হচ্ছে বলতেছে 2018 সালের অবস্থা হচ্ছে এই, এবং আফটার প্রজেক্ট তাদের অনেক সবুজ হয়ে গেছে। কিন্তু এই যে তারা হচ্ছে একটা কি বলবো, তথ্যের একটা একটা কি বলবো মিস ইনফরমেশন দেওয়া, যেটা তাদের কারণে হিউজ পরিমাণ বনভূমি আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, তাদের কারণে প্রচুর পরিমাণ গাছ কাটা পড়তেছে প্রতিনিয়ত। কিন্তু তারাই আবার হচ্ছে সেটাকে, সেই তথ্যটাকে লুকানোর জন্য তারা কি করতেছে, তারা যে বনায়ন নামে একটা প্রকল্প দিয়ে ছোট্ট কিছু জায়গায় তারা গাছ রোপণ করে, কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে অ্যাড দিতেছে যে তারা অনেক সবুজ করে ফেলছে। জায়গাটা হয়তো এক এক হেক্টর বা 2 হেক্টর, তারা 2000 হেক্টরের মতো জায়গা হচ্ছে তার দখল করে ফেলছে। এই তথ্যের যে একটা মিস ইনফরমেশন তারা দিচ্ছে, এর মাধ্যমে কি হচ্ছে, আমরা আমরা এখন যদি আপনাকে বলি যে কতগুলো ইন্ডাস্ট্রি বাংলাদেশে হচ্ছে পরিবেশ দূষণের দায়ী, আপনি কখনোই বলবেন না ব্রিটিশ আমেরিকান টোবাকো। তারা আপনার মাইন্ড সেটআপটাকেই এইভাবে তৈরি করছে। তো আমি সেই জায়গাটাতে সেই ইনফরমেশনটাকে সামনে নিয়ে আসতে চাই যে শুধুমাত্র অন্যান্য কোম্পানি না, অন্যান্য কোম্পানির সাথে আমাদের এই টোবাকো কোম্পানি হচ্ছে পরিবেশ দূষণের জন্য দায়ী। তারা সেই তথ্যের যে গ্যাপ তৈরি করতেছে, এই গ্যাপের কারণেই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর সেই প্রত্যয়টা থাকার পরেও হচ্ছে আমরা
আমরা সেই বাস্তবায়নটা দেখতে পাচ্ছি না। এখন তারা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন পলিটিক্যাল ব্যক্তিকে তারা ব্যবহার করে। কিছুদিন আগে আপনি জানবেন হয়তো যে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র একটা প্রোগ্রামে গিয়ে হচ্ছে বনায়ন কর্মসূচির ইয়াতেই তারা গেছে, গিয়ে তারা হচ্ছে গাছ লাগিয়ে আসছে, কিন্তু মাননীয় মেয়র জানতেন না যে এই ধরনের প্রোগ্রামে যাওয়া এটা তার জন্য এটা আইন দ্বারা বিধিবদ্ধ, সে চাইতে পারে না। কিন্তু তারা হচ্ছে অন্যভাবে নিয়ে গেছে, অন্য একটা ফোরামে নিয়ে গেছে। হয়তো ব্যানারের মধ্যে গিয়ে খুব ছোট করে লেখা থাকবে যে বিএটি একটা প্রকল্প বনায়ন। তারা খুব সুন্দরভাবে সুকৌশলে এই তথ্যগুলোকে তারা লুকিয়ে ফেলে এবং আহ, আহ, তথ্যগুলো মিথ্যা তথ্য দিয়ে হচ্ছে বিভ্রান্ত তৈরি করে, যে কারণে হচ্ছে আমরা এদেরকে খুব সহজেই হয়তো নির্মূল করতে পারতেছি না। কিন্তু আমরা আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রত্যয়, সেটা আমরা কোনো না কোনো 2040 সালের মধ্যে আমরা তার বাস্তবায়ন দেখবো। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আমি আরেকটু ক্লিয়ার ভাবে জানতে চাই, এই যে আপনি বললেন যে অনেকেই না জেনেই হয়তো যাচ্ছে কিংবা অনেকেই জেনেই যাচ্ছে, বিশেষত আমাদের যে পলিসি লেভেলে যারা আছেন, তা মানে প্রাইম মিনিস্টারের এই ঘোষণা সত্ত্বেও তারা কেন যাচ্ছে, বা তাদের এই মানে তারা যাতে না যায় সেক্ষেত্রে কি করা উচিত? মানে টোবাকো কোম্পানি তো নিশ্চিতভাবেই যে গোড়া কেটে আগায় পানি দিচ্ছে, আমরা বুঝতেছি আর কি, যে তারা এই টোবাকো প্রক্রিয়ার ক্ষেত্রেও এই বন বন জঙ্গল বা আমাদের যে গাছপালা এটা উজাড় করতেছে, আবার মানে ওইটা ঢাকতে গিয়ে তারা এই বনায়ন প্রজেক্ট আপনি যেটা বললেন সেটাও করতেছে। আমি সেদিকে যাব না, আমার কথা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা যাচ্ছে তাদেরকে কিভাবে আমরা বিরত রাখতে পারি? আপনার কি সে বিষয়ে কোনো পরামর্শ আছে কিনা? প্রথমত আমি একটা বলতে চাই যে তাদের যে কোম্পানিগুলোতে সরকারের কিছু শেয়ার আছে। এই শেয়ার গুলো থাকার কারণে হচ্ছে অনেক সময় সরকারের সচিব পর্যায়ে অনেকেই তাদের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করে এবং এখান থেকে তারা কোনো না কোনো ভাবে বেনিফিটেড হয়, তারা একটা অ্যামাউন্ট পায় সেখান থেকে। আমি কিন্তু সে যাই হোক, কিন্তু আমি বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রত্যয় 2040 সাল, সেই 40 সালের মধ্যে আমরা তামাক মুক্ত করতে পারবো আমাদের বাংলাদেশকে। জি, আবু রাহান সাহেব, আপনার কোনো ধন্যবাদ। সাপ্লিমেন্টারি? ধন্যবাদ। আমি তার যে অ্যান্সার পেয়েছি তাতে আমার মানে আমি যা জানতে চেয়েছি তা পুরোপুরি উঠে এসেছে। ধন্যবাদ। থ্যাংক ইউ সামিউল হাসান সাহেব, আপনার আরো ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করার জন্য। আসলে বিষয়টা একটা হলিস্টিক একটা অ্যাপ্রোচে আমাদের হয়তো যেতে হবে। এটা একটা বড় রিকমেন্ডেশন হতে পারে যে বিভিন্ন সাইট থেকে, ফর এক্সাম্পল আমরা আমাদের মধ্যে যারা লেক পিপল, যারা আমরা জানিও না যে এটা ক্ষতিকর দিকগুলো কি, তাদেরকে সচেতন করা। যারা জানি যে এটা ক্ষতিকর দিক আছে স্মোকিং করা, তাদেরকে পরিবেশগত দিকটাকে আরো সামনে নিয়ে আসা তাদের কাছে, অ্যান্ড দেন মাস পিপলকে অ্যাওয়ারনেস রেজ করাটা হচ্ছে একটা মূল একটা দায়িত্ব। বিকজ এটা আমি কেন বেশি এমফেসিস দিই, সেটা হচ্ছে যে আমি যদি কনজিউম না করি, তাহলে কিন্তু টোবাকো কোম্পানির এই কি বলে সিগারেট বলেন আর অন্যান্য যে প্রোডাক্ট গুলো বলেন, সেটা চলবে না। এটা হচ্ছে একদম রুট থেকে এটাকে নির্মূল করার একটা ওয়ে হতে পারে। তারপরে সেটা হচ্ছে যে পলিটিক্যাল কমিটমেন্ট, এটা খুবই জরুরি, এবং স্ট্রিক্ট হওয়া, বিষয়গুলো ল এনফোর্স করা, সেটা করতে পারা। এবং আমাদের সেই ফ্রেমওয়ার্ক আমাদের আছে, আমাদের ভালো ভালো ল আছে, আমাদের যে আমি আমার এনভায়রনমেন্টাল ল গুলো। রিকমেন্ডেশন একটা বলছিলাম যে এমপাওয়ার পলিসিতে এম মানে হচ্ছে মনিটরিং, পি তে হচ্ছে প্রোটেক্ট পিপল ফ্রম দা স্মোকিং, অফার টু কুইট, তারপর হচ্ছে ডব্লিউ তে ওয়ার্ন, আমি কি আমার যে স্বাস্থ্য সতর্কবাণী সেটা সবার কাছে পৌঁছে দেওয়া। ইতে হচ্ছে এনফোর্সমেন্ট, ইলিগালি যে কাজগুলো করতেছে সেগুলোকে হচ্ছে এনফোর্সমেন্টের আওতায় নিয়ে আসা। আরেকটা হচ্ছে সেটা হচ্ছে রেইজ টোবাকো ট্যাক্সেস। তো এই টোবাকো ট্যাক্স যদি আমি বাড়ায় ফেলি, এমনিতেই হচ্ছে আমার কনজিউমার কমে আসবে। তো আমি কিন্তু এটা আমার রিকমেন্ডেশনে দিয়েছিলাম, এমপাওয়ার পলিসি বাস্তবায়ন। জি, হ্যাঁ সেটাই। তো সবকিছু মিলে আমার একটা হলিস্টিক একটা বিষয় আসে। হ্যাঁ, আমি কি একটু কোশ্চেন করতে পারি? সামিউল আচ্ছা, হ্যাঁ জি, ফারহানা জামান লিজা, আপনি বলুন, তারপর হচ্ছে আমরা মনে হয় রাসিবুল কবির সাহেবের কাছে যাব। জি, অনেক অনেক ধন্যবাদ। খুব প্রাণবন্ত আলোচনা হচ্ছিল এবং যে দুটি প্রেজেন্টেশন ছিল দুটি খুব ভালো ছিল। আমি একটু স্পেসিফিক ভাবে সামিউল হাসানকে একটা কোশ্চেন করতে চাই।
আপনি কি তামাক নিয়ন্ত্রণ আইনের একটা কথা বললেন যে তামাক নিয়ন্ত্রণ আইন আছে। আমরা আসলে মাঝে মধ্যেই পত্রিকায় এই জিনিসটি দেখেছি যে তামাক নিয়ন্ত্রণ আইন আছে। এই আইন থাকা সত্ত্বেও কোম্পানিগুলো কিন্তু তাদের কার্যক্রম মানে চালিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি আপনার তথ্য থেকে আমরা যেটা দেখতে পেলাম যে প্রচুর পরিমাণে গাছ কিন্তু বন কিন্তু ধ্বংস হচ্ছে এই আম, তামাক পোড়াতে গিয়ে বা প্রসেসিং করতে গিয়ে। পাশাপাশি আমাদের নদীগুলোও কিন্তু নষ্ট হচ্ছে যেহেতু নদীর পাশগুলাতে এই প্রসেসিং গুলো করা হচ্ছে এবং আমাদের যে একটা সময় আমরা জানতাম যে জুম চাষ হয়, পাহাড়ের ঢালে জুম চাষ হয়। আমাদের অন্যতম একটি অর্থকরী ফসল চা। চা কিন্তু পাহাড়েই বেশি হয়। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তামাকের চাষ হচ্ছে, যেটা আমাদের পরিবেশের জন্য মারাত্মক রকমের হুমকি স্বরূপ। আমার কোশ্চেনটি হলো যে আম, পরিবেশ আইনে এটার উপরে কিছু করা যায় কিনা, এই বিষয়টিকে সংযুক্ত করা যায় কিনা? ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। পরিবেশ আইনে এখন পর্যন্ত স্পেসিফিক এই বিষয়টা নাই যে তামাক তামাক বিষয়টা। আমার মনে হয় এটা নিয়ে আমরা কাজ করতে পারি। আমাদের বিশেষ করে বাংলাদেশ তামাক বিরোধী জোট, তাদের যে স্বাস্থ্য নেটওয়ার্ক আছে, তাদের মাধ্যমে হয়তো আমরা এই বিষয়টাকে আরো সামনে নিয়ে আসতে পারি। যে পরিবেশ আইনের মাধ্যমে এই তামাক কোম্পানির কারণে যে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে সেইটাকে নিয়ে আসা, সেই বিষয়টাকে সামনে নিয়ে আসা, এবং পরিবেশ অধিদপ্তর এই ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখতে পারে, কারণ তারাই মূলত মাঠ পর্যায়ে এটা এনফোর্সমেন্ট করে। তো আমাদের মনে হয় আমরা পরিবেশ অধিদপ্তরের সাথেও এই বিষয়টা নিয়ে কাজ করতে পারি, কারণ পরিবেশ অধিদপ্তরের ডিজির কিন্তু স্পেশাল একটা পাওয়ার আছে, সেটা দিয়ে সে এনফোর্সমেন্ট করতে পারে, এবং সেই ক্ষেত্রে আইনটাকেও পরিবর্তন করা দরকার। ধন্যবাদ ভাই। এবং আমার মনে হয় যে বাংলাদেশের পরিবেশ নিয়ে যারা কাজ করছেন তারাও আপনাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমাদের এখানে দুইটি সেল আছে, একটি হলো হিউম্যান রাইটস অ্যান্ড অ্যাডভোকেসি সেল এবং টোবাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল। আমরা আপনাদের সাথে সবসময় থাকবো। ধন্যবাদ। ধন্যবাদ ফারহানা জামান লিজা, এবং ধন্যবাদ সামিউল হাসানকেও সুন্দর প্রশ্ন এবং সুন্দর উত্তর দেওয়ার জন্য। এরপরে আরেকজন রেজ করেছিলেন হ্যান্ড, আমার মনে হয় রাসিবুল কবির, আপনি কিছু বলতে চাচ্ছিলেন বা? শিওর, আপনি একটু আনমিউট। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমি বুঝতে পারছি আপনার প্রশ্নটা। আমি আপনাকে একটু বলতে চাই, যদিও আমি ইকোনমিক্স এর স্টুডেন্ট না, তারপর আমি একটু চেষ্টা করবো আপনাকে বোঝানোর জন্য। তামাকের কর, এটা কোম্পানি সবসময় একটা মিথ তৈরি করে, সেটা হচ্ছে তামাকের কর অনেক বেড়ে গেছে, বিড়ির দাম বেড়ে গেছে। যখন আপনার বাজেট আসবে দেখবেন যে বিড়ি শ্রমিকরা রাস্তায় নেমে আসছে বিড়ির উপর যেন কর বৃদ্ধি না করা হয়। কিন্তু একটা জিনিস কি জানেন, যে সিগারেটের দাম বাড়তেছে বলতেছেন, কিন্তু সিগারেটের দাম কমে গেছে আসলে। আপনি হয়তো সারপ্রাইজ হতে পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে তাই, সিগারেটের দাম কমে গেছে। কারণ প্রত্যেকটা জিনিসের একটা প্রতি বছরই কিন্তু একটা মূল্য বৃদ্ধি পায়। তো আপনি 2004-5-এর দিকে হয়তো একটা হিসাব করতেছি আমি, যে আপনি একটা প্রোডাক্ট 10 টাকা করে কিনতেন, কিন্তু সেই প্রোডাক্টের দাম ট্যাক্স বাড়তে বাড়তে এখন সেটার দাম 50 টাকা। কিন্তু আপনি যদি টোবাকোর ক্ষেত্রে যান, সেটা 2010 সালে হয়তো দাম ছিল ধরেন 10 টাকা, কিন্তু দাম বাড়তে বাড়তে সেটা এখন আসছে 20 টাকা। কিন্তু সেটা আশা করা ছিল 50 টাকা, তো সেটা 50 টাকা আসে নাই। কিন্তু এই যে না আসার কারণটা হচ্ছে তামাক তামাক কোম্পানি তার বিভিন্ন ভাবে এটাকে কি বলবো, তারা অনেক টায়ার সিস্টেম করছে। আহ, দাম যত বেশি থাকবে তার উপর ট্যাক্স তত বাড়তেছে, কিন্তু দাম যেটা কম সেটা ট্যাক্সের পরিমাণ কম। এখন মনে হয় চারটা চারটা স্টেজে তামাকের কর আছে, 4টা টায়ার বলা হয়।
চারটা টায়ারের এই দামটা নির্ধারণ করে। সো যেটার দাম 100 টাকা সেটাতে হয়তো 10 টাকা আপনার ট্যাক্স আসছে, কিন্তু যেটার দাম হচ্ছে আপনার ধরেন 50 টাকা নিচে সেটার দাম হয়তো 1 টাকা বা 2 টাকা বাড়তেছে। সো আলটিমেটলি যেটা হয়েছে যে বা আমি WHO এর একটা প্রেজেন্টেশনে দেখছি, আলটিমেটলি তামাকের দাম বাড়ে নাই, তামাকের দাম উল্টা কমে গেছে। কারণ আপনি 2010 সালে যেই জিনিসটা 2 টাকায় পাইতেন সেটা এখন হয়তো 10 টাকায় পাইতেছেন, কিন্তু ঠিক সেম ভাবে যে জিনিসটা আপনি যেই তামাকটা আপনি 2 টাকা পেতেন সেটা হয়তো 3 টাকা বা 4 টাকা হয়েছে। যতটুকু দাম বাড়ার কথা ছিল ততটুকু দাম বাড়ে নাই। গ্লোবালি একটা স্ট্যান্ডার্ড আছে এই ট্যাক্স নির্ধারণের ক্ষেত্রে, বাংলাদেশ সেটা ফলো করতেছে না, যে কারণে এই কাজটা হয়েছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। জি জি, এই জন্যই বলা হয় যে তামাকের দাম আসলে বাড়ে নাই, উল্টা তামাকের দাম কমে গেছে। জি, আর কেউ কোনো কোশ্চেন বা কোনো কমেন্টস কোনো পেপার সম্পর্কে করতে চান কিনা, বা পুরো সেশনটার ব্যাপারে অন্য কোনো যেগুলো প্রেজেন্ট হয়নি সে ব্যাপারে যদি কোনো ডিসকাশন শুরু করতে চান কি করতে পারেন? আচ্ছা, আমি একটু সামিউল হাসানের সাথে একটু ডিসকাস করতে চাই একটা বিষয়, সেটা হচ্ছে আম, আহ, তামাকের যে ক্ষতিকর দিকগুলো এটা সম্পর্কে আমরা সবাই জানি, গভর্নমেন্ট জানে, একটা পলিসি আছে সেটাকে একটা সময় স্টপ করানো, কিন্তু সরাসরি ব্যান করার ক্ষেত্রে কি কি অবস্টাকেল আপনি এখনো দেখেন যে একটা কান্ট্রি কেন করতে পারে না আসলে, এটা কারণ কি? একটা বিষয় যেটা হচ্ছে আমি যদি তামাক বন্ধ করে দেই, হ্যাঁ, প্রচুর পরিমাণ হচ্ছে ইলিগালি তামাক বাংলাদেশে ঢুকবে। আপনি এখন দেখেন ইয়াবা বাংলাদেশে কিন্তু বৈধ না, কিন্তু আপনি চাইলেই আপনি হাতে টাকালে ইয়াবা পাবেন। তো এটা আমি চাইলেই বাংলাদেশ একা এটা বন্ধ করতে পারবে না, এটা সারা বিশ্বে একসাথে বন্ধ করতে হবে। যেমন আমি বললাম যে আপনার ওই যে ফ্রেমওয়ার্ক কনভেনশন টোবাকো কন্ট্রোল, এটা হচ্ছে 160টা দেশ এটাকে সিগনেচার করছে। সবাই মিলে হচ্ছে তারা একটা টার্গেট নিচ্ছে, যে টার্গেট অনুযায়ী তারা হচ্ছে এটা বন্ধ করবে। তো একটা যেমন বাংলাদেশ টার্গেট হচ্ছে 2040 সাল, তো প্রতি বছর তারা কি পরিমাণ বন্ধ করবে, কি কি জিনিস বন্ধ করবে, সেরকম কিন্তু একটা তারা একটা টার্গেট নিচ্ছে এবং সেই অনুযায়ী তারা কাজ করছে, এবং গভর্নমেন্টের একটা সেল তৈরি করছে, তামাক নিয়ন্ত্রণ সেল, তারা কিন্তু সেভাবে কাজ করতেছে। তো 2040 সালের বন্ধ করার কথা, সেটা যদি আমি আজকেই বন্ধ করে দেই তাহলে কিন্তু আলটিমেটলি যেটা হবে যে অন্য জায়গা থেকে ইলিগালি সিগারেট চলে আসবে, আমরা সেটা কন্ট্রোল করতে পারবো না। সো একই সাথে যেহেতু ইন্ডিয়াও একই প্ল্যাটফর্মে আছে, তারাও কন্ট্রোল করতেছে, বাংলাদেশও কন্ট্রোল করতেছে, আস্তে আস্তে এই জিনিসটাকে বন্ধ করার জন্য চেষ্টা করা হচ্ছে। তাহলে ইয়াবার মতো সবার কাছে চলে যাবে, কিন্তু কন্ট্রোল করা যাবে না। এই জন্যই তামাক বন্ধ না, তামাককে নিয়ন্ত্রণের কথা বলা হয়। জি, তবে একটা সময় তো আমাকে ফর এক্সাম্পল আমি ফুললি কন্ট্রোল যখন করতে পারবো, তখন ওই সিচুয়েশনটা, ওই সিনারিওটা কি হতে পারে? আমি কি কন্ট্রোল রয়েতে এটাকে বৈধ রাখবো? এটা হচ্ছে গ্লোবালি যেটা বলা হয় যে 5%-এর নিচে যখন চলে যাবে এটাকে কন্ট্রোল বলা যায়। আচ্ছা, তো বাংলাদেশ এবং সারা পৃথিবী ওই দিকে আগাচ্ছে যে 5%-এর নিচে চলে যাবে, তামাকের ব্যবহার 5%-এর নিচে চলে যাবে। হ্যাঁ, আপনার একটা ইনফরমেশন দেখলাম অ্যারাউন্ড 20% গ্রিন হাউস গ্যাস এমিশনের জন্য দায়ী হচ্ছে টোবাকো কোম্পানি। টোবাকো কোম্পানি বা এই পুরো প্রসেসটা দায়ী। এটা কিন্তু পুরোটা হচ্ছে সিগারেট কোম্পানি। আমি কিন্তু বিড়িটার কোনো তথ্যই পাই নাই। বিড়ি তৈরি করার সময় যে ইমোশনটা হচ্ছে এরকম কোনো তথ্যই নাই আমার কাছে। এই তথ্যের খুবই একটা গ্যাপ আছে এই জায়গাটাতে। আচ্ছা, তো আমরা আমাদের এখানে ফর এক্সাম্পল আমরা বিড়ি হিসেবে এটাকে চিনি, অন্যান্য কান্ট্রি গুলো আপনার কাছে অনেক ইনফরমেশন আমরা জানতে পাচ্ছি, এই জন্য আমরা জাস্ট কোয়েরি গুলো করতেছি, হয়তো আপনি লিটারেচারে পড়ে দেখেছেন অন্যান্য দেশেও কিন্তু এরকম ট্রেডিশনাল ওয়েতে কিন্তু তামাককে ব্যবহার করে অ্যাজ লাইক অ্যাজ বিড়ি। জি অবশ্যই তো অবশ্যই। সেটার ব্যাপারেও ইনফরমেশন হয়তো আমাদের কাছে খুব কম, সেই ইনফরমেশন গুলো আসলে অথবা এই 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 কন্ট্রিবিউশন টু গ্রিন হাউস গ্যাস এমিশন এটাতে আরো হয়তো বেশি দেখাবে, এমন কি মনে করেন আপনি? আমি আপনাকে বাংলাদেশের যে তথ্য সেটাই দিতে পারতেছি না, তো বাইরের দেশের তথ্য তো আরো নাই এই জিনিসটা। হ্যাঁ,
ওকে, আমরা অনেক কিছু জানতে পারলাম আমাদের এই ব্যাপারটা পরে। সো আই থিঙ্ক আমরা হোস্ট এখানে আছেন। হোস্ট আমাকে একটু ইনফর্ম করবেন যে আর কেউ আমাদের প্রেজেন্টার জি, আছে কিনা? আমাদের প্রেজেন্টার আর কেউ আমি দেখতে পাচ্ছি না। কাজেই আমার মনে হয় শ্রদ্ধেয় কো-চেয়ার, আপনি আপনার কনক্লুডিং রিমার্ক যেগুলো আছে সেগুলো আপনি দিতে পারেন। ওকে, আচ্ছা, আর যদি কারো কোনো কোশ্চেন কমেন্টস না থাকে তাহলে আমি একটু সাম আপ করে আমাদের এই সেশনটাকে এখানে অ্যাড করতে পারি। তো সবাইকে অনেক প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। আমি 2 মিনিট সময় নিব যে এই এত গুরুত্বপূর্ণ একটা ডিসকাশন আমাদের হলো এবং খুব ইনফরমেটিভ ডিসকাশন ছিল। যদিও আমাদের প্রেজেন্টেশন এখানে খুব কম ছিল, 2টো প্রেজেন্টেশন ছিল, বাট আমরা আরো বেশি উপকৃত হতাম যদি আমাদের অন্যান্য আরো কিছু ভালো প্রেজেন্টেশন লিস্টেড ছিল। তার মধ্যে প্রথম প্রেজেন্টেশন যেটা আমরা এটা নিয়ে অনেকক্ষণ আলাপ করলাম, সামিউল হাসান সাহেবের assessing the role of tobacco company in causing global warming. উনি যথেষ্ট ইনফরমেশন আমাদের কাছে প্রোভাইড করেছেন যে কিভাবে কোম্পানিগুলোর যে ইনিশিয়েটিভ নেওয়া উচিত এগুলো কন্ট্রোল করার জন্য, সেটা না নিয়ে তারা তাদের ফরে যে পলিসিগুলো নিচ্ছে এবং যেমন ট্যাক্সটাকে অন্যভাবে প্রেজেন্ট করা, এই সমস্ত বিষয়গুলো আসলে কতখানি রোল প্লে করে এই টোবাকো প্রোডাকশনে এবং সেটা আলটিমেটলি গ্লোবাল ওয়ার্মিং এ, সেই বিষয়টা আমরা এখান থেকে জানতে পারলাম। এরপরের একটা পেপার আমরা যেটা দেখেছি, আইডেন্টিফাইং দ্য ইম্প্যাক্টস অফ ক্লাইমেট ইন রাজশাহী ডিস্ট্রিক্ট। এটাও একটা ভালো পেপার ছিল, যেখানে তারা খুব সুন্দরভাবেই প্রেজেন্ট করছেন যে ল্যান্ড সারফেস টেম্পারেচার কিভাবে কন্ট্রিবিউট করতে পারে গ্লোবাল কোন একটা লোকাল ফুড প্রোডাক্টিভিটির উপরে। সেটার ব্যাপারেও আমার কমেন্ট ছিল এবং আশা করি সেটা আরো এনরিচ করে তারা অথবা ভালো একটা পাবলিকেশনের দিকে যাবে। এছাড়া এখানে আরো 4টা পেপার ছিল, খুব ভালো পেপার, মনে হয় প্রেজেন্ট করতে পারলে খুব ভালো হতো। ফর এক্সাম্পল 2 নম্বর পেপার সেটা হচ্ছে সলিউশন টু ক্লাইমেট চেঞ্জ ইন প্রোটেক্টিং দ্য আর্থ ফ্রম সাফোকেশন। সো এটাও ক্লাইমেট চেঞ্জের উপরে এবং হয়তো আমরা এখানে কোনো ইনোভেটিভ কোনো সলিউশন আমরা এখানে পেতে পারতাম, আমরা জানি না এখন আসলে ফুল পেপারটা যেহেতু আমাদের কাছে নেই। তারপরে যেটা ছিল আমাদের স্পাশাল অ্যান্ড টেম্পোরাল অ্যানালিসিস অফ রেইনফল অ্যান্ড টেম্পারেচার ট্রেন্ডস অফ বাংলাদেশ। সো যেহেতু বাংলাদেশ ভিকটিম অফ ক্লাইমেট চেঞ্জ আমরা বলতে পারি এবং যে গ্লোবাল ক্লাইমেট পলিটিক্স সেটারও শিকার ইন ডিফারেন্ট ওয়ে। সো সেক্ষেত্রে এই ধরনের স্পাশাল এবং টেম্পোরাল অ্যানালিসিস কিন্তু খুব জরুরি এবং তারা হয়তো বা তাদের ব্যাপারে সেটাই তুলে ধরেছেন যে আসলে পুরো বাংলাদেশের টেম্পারেচার এবং রেইনফলের যে চেঞ্জটা সেটা আসলে কতখানি গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ আমরা যেটা বলি সেটার সাথে অ্যাডজাস্ট করে অথবা কতখানি সেটার সাথে প্যারালাল ওয়েতে আগাচ্ছে, সেটা আমরা হয়তো এখানে জানতে পারতাম। তারপরে যে ব্যাপারটা ছিল সেটা একটু ডিফারেন্ট, এন্ড দ্যাট সেটা ছিল হাউ এনভায়রনমেন্টাল প্রোফাইলিং হেল্পস টু প্ল্যান ফর এ সাস্টেনেবল এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট। এইখানে ম্যানেজমেন্টের ইস্যুটা খুব ইম্পর্টেন্ট ছিল, যে আসলে এই ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন বা লস অফ বায়োডাইভার্সিটি, সেক্ষেত্রে আসলে কিভাবে এনভায়রনমেন্টাল প্রোফাইলিংটা হেল্প করে। দ্যাট মিনস আমরা যদি ইন্ডিভিজুয়াল সেক্টরগুলোকে ধরি, সেভাবে কিভাবে আমরা সেটাকে প্রোফাইলিংটা করতেছি এবং সেইভাবে আমরা ম্যানেজমেন্ট ইন্টারভেনশনগুলো আমাদের কতখানি আছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা এই ব্যাপারে জানতে পারতাম। যাই হোক, আমরা হয়তো সেদিক দিয়ে আনলাকি যে আমরা পেপারটা এখানে পাইনি। অ্যান্ড দেন ফাইনাল পেপার যেটা ছিল ডাইভার্সিফাইড রোল অফ সোশ্যাল মিডিয়া ইন ইনক্রিজিং ক্লাইমেট চেঞ্জ অ্যাওয়ারনেস এবং ইউথ ইন ঢাকা সিটি। ওকে, এটাও অনেকটা ম্যানেজমেন্টের আসপেক্টেই করা হয়তো বা ব্যাপারটা, যেখানে সোশ্যাল মিডিয়ার যে বিশাল ভূমিকা এবং বিশেষ করে ইউথ এবং ইয়াং জেনারেশনের মধ্যে ক্লাইমেট চেঞ্জের অ্যাওয়ারনেস তৈরি করার ক্ষেত্রে আমরা কিন্তু সামিউল সাহেবের যে ব্যাপারটা সেটার সাথে এটাকে লিঙ্ক করতে পারি, যে আসলে ইউথদেরকে আগে উদ্বুদ্ধ করা যে ডোন্ট গো ফর স্মোকিং, এটাও কিন্তু এই ধরনের সোশ্যাল মিডিয়া কিন্তু একটা বিশাল ভূমিকা পালন করতে পারে। তো আমাদের পেপারগুলো খুব ভালো পেপার ছিল এবং আমরা 2টো পেপারে যে ডিসকাশন পেয়েছি, আশা করি যে আরো 4টা পেপার যদি হতো হয়তোবা আমরা এই ডিসকাশনটা আরো বেশি প্রাণবন্ত হতো। তো যাই হোক, আমি ওভারঅল যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই ক্লাইমেট চেঞ্জের বিভিন্ন আসপেক্ট, এখানে হয়তো 2-3টা আসপেক্ট উঠে আসছে। তার মধ্যে
কিছু রিয়েল প্রবলেম, রিয়েল ওয়ার্ল্ড সিচুয়েশনের প্রবলেম, ফর এক্সাম্পল টোবাক্কো নিয়ে, আবার কিছু ম্যানেজমেন্টের ইন্টারভেনশন গুলো। তো সমস্ত কিছু মিলিয়ে আমরা যেটা কনক্লুড করতে পারি সেটা হচ্ছে আমাদের প্রথম যেটা উচিত সেটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড, রিয়েল গ্রাউন্ডে কিছু ভালো ভালো আরো ইনডেপথ কিছু স্টাডি করা, অ্যান্ড দেন সেটা ম্যানেজমেন্ট লেভেলে সেটাকে পৌঁছে দেওয়া। এই রোলটা যদি আমরা একাডেমিশিয়ানরা আরো বেশি করতে পারি, অ্যান্ড দেন আমরা আমাদের যে প্ল্যাটফর্মগুলো সেখানে প্রেজেন্ট করতে পারি, আই থিঙ্ক ক্লাইমেট চেঞ্জের যে নেগেটিভ ইম্প্যাক্টগুলো সেখানে যে হিউম্যান বা ইন্টারভেনশনটা সেটা হয়তো আরো কমিয়ে আনা যাবে, এবং আমরা আমাদের ক্লাইমেটকে আরো আমাদের জন্য কমফোর্টেবল রাখতে পারি ইন ফিউচার, অথবা ফিউচার জেনারেশনকে আমরা ভালো একটা ক্লাইমেট উপহার দিয়ে যেতে পারবো আশা করি। তো এটুকুই আমার বলা। আর সকলকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাবো এই একটা পার্টিসিপেটরি একটা সেশনে সবাইকে উপস্থিত থাকার জন্য এবং সময় দেওয়ার জন্য। এটুকুই বলে আমি আমার পক্ষ থেকে শেষ করছি। আমি হোস্টকে ধন্যবাদ স্যার থ্যাংক ইউ এই প্রাণবন্ত সেশনটার কন্ডাক্ট করার জন্য আপনার শতব্যস্ততার মধ্যে দিয়ে, এবং সেই সাথে একই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা পার্টিসিপেন্ট ছিলেন এবং যারা স্পিকার ছিলেন এবং নেপথ্যে যারা আমাদের টেকনিক্যাল সাপোর্ট দিয়েছেন তাদের সবাইকে, এবং সবাইকে আমাদের 7:30 থেকে 9টার প্যারালাল জেনারেল সেশনে আমন্ত্রণ জানিয়ে আমরা আমাদের এই সেশন এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।